12 ফেব্রুয়ারি নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। এই মুহূর্তে দায়িত্ব ও কাজের গুরুত্বের দিক থেকে অন্তর্বর্তী সরকার মূলত নির্বাচনকালীন সরকার। নির্বাচন অনুষ্ঠানে সহায়তা ও সরকারের রুটিন দায়িত্বের মধ্যে কার্যক্রম সীমিত থাকা উচিত বলেই মনে করা হয়। কিন্তু মেয়াদের শেষ পর্যায়ে এসে অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত, উদ্যোগ, নিয়োগ ও চুক্তি নিয়ে জনমনে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য 1.5 গুণ বেতন বাড়িয়ে নবম পে কমিশন, মন্ত্রী ও আমলাদের জন্য রাজস্বিক ফ্ল্যাট নির্মাণ, চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি, র্যাবের জন্য 163টি গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে শুরু করে রকেট গতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রসঙ্গ উল্লেখ করা যায়। সরকারের একেবারে শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি করে নেওয়া ও নিতে যাওয়া এসব উদ্যোগ জনস্বার্থের চেয়ে দেশি বিদেশি গোষ্ঠীর স্বার্থের বিষয়টা বেশি কাজ করছে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। সবচেয়ে বড় বিষয়, এখানে কিছু সিদ্ধান্তের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি ও সংবেদনশীলতার প্রশ্ন জড়িত। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে নবম পে কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর সুপারিশ দিয়েছে। এটা ঠিক যে সরকারি চাকরিজীবীদের নিচের স্তরগুলোর বেতন ভাতা বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু তাই বলে একসঙ্গে সব স্তরে 100 থেকে 147% বাড়াতে যে 1,06,000 কোটি টাকা লাগবে তার সংস্থান কিভাবে হবে? এমন বাস্তবতায় পে কমিশনের সুপারিশ পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য বড় চাপ ও দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক সরকারকে সরকারি চাকরিজীবীদের অসন্তোষের মুখে পড়তে হতে পারে। পরবর্তী নির্বাচিত সরকার ও জনগণকে দীর্ঘমেয়াদে এর বোঝা ও দায় বহন করতে হবে, যে সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। 27 জানুয়ারি মঙ্গলবার গণতান্ত্রিক অধিকার কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এসব চুক্তি দেশের জন্য ক্ষতিকর। এখনই এসব চুক্তি স্বাক্ষরের তৎপরতা নতুন নির্বাচিত সরকারকেও বিপদে ফেলবে। মন্ত্রীদের জন্য 9,030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার শীর্ষক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঢাকার মন্ত্রীপাড়ায় নতুন 3টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব ভবনে থাকবে 72টি ফ্ল্যাট আর আয়তন হবে 8,500 থেকে 9,030 বর্গফুট। এসব ভবনে সুইমিং পুল রাখারও প্রস্তাব করা হয়েছে। পর্দাসহ আসবাব কেনাকাটায় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 20 কোটি টাকা। যেখানে ঢাকার উচ্চ মধ্যবিত্তরা গড়ে 1,200 থেকে 1,500 বর্গফুটের এবং সরকারের নিচের স্তরের কর্মচারীরা 650 থেকে 700 বর্গফুটের ফ্ল্যাটে বসবাস করেন, সেখানে মন্ত্রীদের জন্য এত বড় আয়তনের ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্য কি? আবার এমন তো নয় যে মন্ত্রীদের আবাসনের সংকট আছে। বর্তমানে মন্ত্রীপাড়ায় 13টি বাংলো, বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে মন্ত্রীদের জন্য 71টি আবাসন রয়েছে। বাংলো বাড়ির রাজকীয় সুযোগ সুবিধার কথা বাদ দিলেও মন্ত্রীদের জন্য এখন যে ফ্ল্যাট রয়েছে সেগুলোর আয়তন 5,500 বর্গফুট। প্রশ্ন হচ্ছে, 9,500 বর্গফুটের ফ্ল্যাটে তারা কি ফুটবল কিংবা ক্রিকেট খেলবেন? তাছাড়া আগামী মন্ত্রিসভার আয়তন যে এতটা বড় হবে তা কি করে জানলেন সিদ্ধান্ত গ্রহণকারীরা? বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ কেন নেওয়া হচ্ছে? তারা কি পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীদের খুশি করার জন্য এমন প্রকল্প নিতে যাচ্ছেন? যে দেশের 4 কোটি বেশি মানুষের 2 বেলা 2 মুঠো ভাত জোগাড় করতে নাভিশ্বাস উঠে যায়, সেই দেশে এমন অপচয় ও বিলাসিতার প্রকল্পের কথা চিন্তা করা সুস্থ ও বিবেকবান কারো মাথা দিয়ে কি করে আসতে পারে? হাসিনা সরকারের আমলে যে স্বজনতোষী অর্থনীতি ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, সেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে আমলারাও গুরুত্বপূর্ণ অংশীজন ছিলেন। একতরফা রাতের ভোট, আমিটামি নির্বাচন করে দেওয়ার ক্ষেত্রেও তাদের বড় ভূমিকা ছিল। গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল আমলাতন্ত্রের সংস্কার হবে, তারা জবাবদিহির আওতায় আসবে। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই সরাসরি ভোগান্তির শিকার হয়ে আসছেন। এর অবসানে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয়নি।
সরকার শুরু থেকেই অভ্যুত্থানের শক্তি জনগণের উপর না দাঁড়িয়ে আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরতার কারণে আমলাতন্ত্র সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রতিবেদন ও সুপারিশ সবচেয়ে বড় বাধার মুখে পড়ে। আন্দোলনের কারণে সেই প্রতিবেদন ও সুপারিশ ফাইলের গভীরে চাপা দেওয়া হয়েছে। আমলাতন্ত্রের সংস্কার বলতে আগের মুখের জায়গায় নতুন মুখ আনা হয়েছে এটুকুই। বঞ্চিত বিবেচনায় পদোন্নতি ও অবসরে যাওয়া আমলাদের প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে। নিরপেক্ষ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে ও কল্যাণে কাজ করার দৃষ্টান্ত স্থাপনের সুযোগ যেখানে ছিল, সেখানে আবার সেই রাজনৈতিক দলগুলোর স্বার্থে আমলাতন্ত্র বিভক্ত হয়ে পড়েছে। শুধু নিজেদের সংস্কার প্রতিবেদনকে তারা ছুঁড়ে ফেলেননি, দুদক, পুলিশ সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার প্রতিবেদনগুলো তারা নিজেদের স্বার্থে পাল্টে দিয়েছে। 12 জানুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, আমলাতন্ত্রের কাছে নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সংস্কার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই অপশক্তির কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল এবং সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে এমন নেতিবাচক উদাহরণ সৃষ্টি করা হয়েছে যা পরবর্তী সরকারেরও অনুসরণ করার ঝুঁকি রয়েছে। বিশেষ করে আমলাতন্ত্রের একাংশের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা ও সাবেক আমলা মোহাম্মদ ফাউজুল কবির খান কাজ করতে গিয়ে আমলাতন্ত্রের কতটা বৈরিতার মুখে পড়েছেন গত মঙ্গলবার এক অনুষ্ঠানে খোলাখুলিভাবে সেটা জানিয়েছেন। তিনি আরো বলেছেন, আমাকে একজন বলেছিল যে মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই বিমানটি মাইলস্টোনে না পড়ে সচিবালয়ের উপরে পড়া উচিত ছিল। মানুষ এত ক্ষুব্ধ, শুধু সচিবালয় নয়, সরকারি প্রতিটি দপ্তরের ওপর জনগণ অনেক ক্ষুব্ধ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।